সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করুন তো, সবাই শুনতে পাচ্ছেন কিনা? ওকে, আচ্ছা, আমাদের স্থানাঙ্ক জ্যামিতির এই ক্লাসটা বাকি ছিল, যেটা নবম দশম শ্রেণীর সবার জন্য যেটুকু বাধ্যতামূলক। আর এরপরের অংশ দুইটা আছে, মানে ক্লাস 38 আর 39 আমি রেকর্ডেড দিয়ে দিয়েছি। ইন্টারমিডিয়েট পার্ট এটা সবার জন্য দরকার নাই, ঠিক আছে, ঐচ্ছিক যাদের ইচ্ছা পড়বেন। তার মানে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির পার্টটুকু আজকে শেষ হবে, মঙ্গলবারে ইনশাল্লাহ আমরা ত্রিকোণমিতি ধরবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আগের 3টা ক্লাসে টাইপ 10 পর্যন্ত শেষ হয়েছিল, যদিও এটা গত বৃহস্পতিবারে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, শুক্রবার থেকে ত্রিকোণমিতি ধরার কথা ছিল। আই এম ভেরি মাচ সিক, সত্য কথা বলতে। ক্লাস নেওয়ার মতো ফিটনেস এখনও নাই, কিন্তু আপনাদেরও পরীক্ষা অক্টোবরে হয়ে যাবে মোটামুটি নিশ্চিত। তো দ্যাটস ওয়াই ক্লাস ক্যান্সেলের সুযোগ তেমন নাই। তবে আমি মোটামুটি ধরেন আগামী মাসের ফার্স্ট উইক পর্যন্ত একটু ব্যস্ততাও আছে, প্লাস ফিজিক্যাল ফিটনেসেরও একটা ফ্যাক্ট আছে। আপনাদের সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে ধরেন 8 তারিখ থেকেই আপনাদের টানা ক্লাস চলবে, ঠিক আছে। শিডিউল ক্লাস 4 দিনের বাইরেও আরও অতিরিক্ত ক্লাস হবে, তবে অতিরিক্ত ক্লাসগুলো হবে নন ইম্পর্ট্যান্ট টপিকগুলো, আর আপনাদের শিডিউল টাইমে হবে ইম্পর্টেন্ট টপিকগুলো। এখন বলতে পারেন স্যার নন ইম্পর্টেন্ট কি? হ্যাঁ, অনেক নন ইম্পর্টেন্ট পার্ট আছে। যেমন ধরেন বীজগণিতের যে পার্টটুকু পড়াইছি এটুকু হচ্ছে ম্যান্ডেটরি ইম্পর্টেন্ট। বীজগণিতে কিন্তু আরও কিছু টপিক বাদ দিয়ে আসছি, সেগুলো বাদ না, পরে পড়াবো। ওই পরে পড়ানোর যেটা ওই নন ইম্পর্টেন্ট পার্টটুকু আপনাদের শিডিউলের বাইরে এক্সট্রা ক্লাসে চলতে থাকবে। অক্টোবরে পরীক্ষা হলে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের যে করে হোক কোর্সের একটা মোটামুটি কাঠামোতে যেন চলে যাই, ওই রকম একটা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা টাইপ 11 থেকে ধরবো। এই টাইপ 11 বেসিক্যালি আপনাদের এই বছর কোয়েশ্চেনটা এই টাইপ 10-এর মধ্যে থেকে আর হচ্ছে টাইপ 13 থেকে আসতে পারে। মানে টাইপ 13 হচ্ছে যেটা সৃজনশীল প্রশ্ন যেটা, আর টাইপ 11টা গত বছরের ইম্পর্টেন্ট ছিল, এটা বলছিলাম। যেহেতু গত বছর এটা থেকে কোয়েশ্চেন চলে আসছে, সাধারণত বিসিএসে এই সেক্টরগুলো একটু কমই টাচ করে, যে পরপর 2 বিসিএসে একই জাতের কোয়েশ্চেন আসছে বা একই জায়গা থেকে কোয়েশ্চেন আসছে। এটা প্রিলিতে করে, কিন্তু রিটেনে একদম কম করতে দেখি ম্যাথমেটিক্সে। চ্যাপ্টার থাকে, এমন না যে এবছর এই চ্যাপ্টার আছে ওই বছর অন্য চ্যাপ্টার আছে, এরকম না। কিন্তু একই চ্যাপ্টারের মধ্যে টপিকের ডিফারেন্স ক্রিয়েট করে, মানে একবার এখান থেকে আসলে আরেকবার অন্য জায়গা থেকে সবসময় আসে দেখি। তবে এটা কোনো রুলস না যে আসছে বিদে বাদ দিয়ে দিতে পারবেন, ব্যাপারটা ওইরকম না। বাট আমরা ইম্পর্টেন্টের দিক থেকে বলতে পারি এই টাইপটা এবছর আপনাদের জন্য কম কমন, যেহেতু রিসেন্টলি কোয়েশ্চেন আসছে। তো আমরা গত বছর যেটা আসছে এটাতেই শুরু করি। 1 নম্বর প্রশ্ন 44 রিটেনের কোয়েশ্চেন। এই যে ক্লাস না নেওয়ার কারণে বোর্ড ডাস্টারই হয়ে গেছে। আচ্ছা, একটু ডাস্টারে কালি বেড়ে গেছে। আচ্ছা যাক, আমরা এখানে 3টা ইকুয়েশন লিখব। y = 3x + 4, এটা হচ্ছে একটা ইকুয়েশন। y = -3x + 10, এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। অ্যান্ড y = 2, এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। ধরেন এখানে 3টা ইকুয়েশন আছে, এটা ধরেন 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ইকুয়েশন।
এখন ইকুয়েশন মানে হচ্ছে এরা কিন্তু সরল রেখার সমীকরণ, বুঝছেন? আপনাদের গতদিন সরল রেখার সমীকরণ পড়াইছিলাম এরকম ফরম্যাটে, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। আমাদের এক্স থাকবে, ওয়াই থাকবে, কনস্ট্যান্ট থাকবে, বা কোনোটা নাও থাকতে পারে বলছিলাম, যেমন এখানে এক্স নাই, শুধু ওয়াই আছে। তো বেসিক্যালি এগুলো সরল রেখার সমীকরণ, মানে সরল রেখা হচ্ছে এটা, ঠিক আছে? ধরেন এটা একটা সরল রেখা, তাহলে আপনার এখানে 3টা সরল রেখা আছে। এখন 3টা সরল রেখা এইভাবে থাকতে পারে, বা এখানে একটা, এখানে একটা, ওইখানে একটা থাকতে পারে। দুনিয়াতে সরল রেখা হাজার হাজার কোটি কোটি থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের এই প্রশ্নে 3টা সরল রেখা এমনভাবে আছে যে তার একটা ত্রিভুজ তৈরি করে। চিত্র দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। মনে করেন এরকমভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে, একটা ত্রিভুজ। আপনি মনে করেন এই পয়েন্টটাকে এ, এই পয়েন্টটাকে বি, এই পয়েন্টটাকে সি দিতে পারেন। 3টা সরল রেখা ধরেন, এই যে এই সরল রেখাটাকে ধরেন 1 নম্বর সরল রেখা, আর এই সরল রেখাটাকে মনে করেন 2 নম্বর সরল রেখা, আর এই যে সরল রেখাটা এটা মনে করেন 3 নম্বর সরল রেখা। তাহলে এই হচ্ছে আমাদের 3টা সরল রেখা। তাহলে আপনি দেখেন একটা ত্রিভুজ তৈরি করছে, আপনাকে বের করতে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এই অধ্যায়ে আমাদের নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার অনেক রকম সূত্র আছে এই অধ্যায়ে। তো যেটাই হোক আমাদের এই বিন্দুগুলো লাগবে, যে এ বি সি পয়েন্টগুলো কত, নাহলে তো আমরা দৈর্ঘ্য বের করতে পারবো না। আপনি ধরেন কথার কথা বলার জন্য বলতেছি, এটা মনে করেন যদি 3 - 4, এটা যদি 5 6, এটা যদি 2 - 1, এরকমভাবে আপনার 3টা পয়েন্ট দিয়ে দিত প্রশ্নে, আর যদি বলতো ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে তো এটা আপনারা নাচতে নাচতে করতে পারবেন এখানে। কারণ বিন্দুগুলোকে ঘড়ি কাঁটার বিপরীত ক্রমে সাজিয়ে খুব ইজিলি আমরা ক্ষেত্রফল বের করতে পারি, আমরা শিখে গেছি। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করাটা আপনাদের এই টাইপের শিখার ফ্যাক্ট না। আপনাদের ফ্যাক্ট কি? আপনাদের ফ্যাক্ট হচ্ছে কিভাবে আমরা এই পয়েন্টগুলো বের করব। এটা হচ্ছে আমাদের মূল ইস্যু, যে পয়েন্টগুলো কীভাবে বের করব। পয়েন্টগুলো কিন্তু আমি আন্দাজে লিখছি, তবে বের করলে ভিন্ন পয়েন্ট দাঁড়াবে। যেমন আমি যদি লিখি, ধরেন এই পয়েন্টটা দাঁড়াবে 17, বি পয়েন্টটা দাঁড়াবে 8/3 2, বা সি পয়েন্ট দাঁড়াবে আর একটা -2/3 2, হোয়াট এভার। তাহলে আমরা এখন টার্গেট হচ্ছে এই পয়েন্টগুলোকে বের করব, ঠিক আছে? এই পয়েন্টগুলোকে আমরা বের করব। এখন এই পয়েন্টগুলো বের করতে গেলে আমাদের হচ্ছে এই সমীকরণগুলো সলভ করতে হবে। যেমন আপনি দেখেন 1 নং আর 2 নং রেখার ছেদবিন্দু হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টটার নাম কি? 1 নং এবং 2 নং রেখার ছেদবিন্দু, 1 এবং 2 এর ছেদবিন্দু। এখন ছেদবিন্দু বলতে কি? মূলত সমাধান বোঝায়, ঠিক আছে? সমাধান বোঝায়। 2টা রেখার ছেদবিন্দু মানে 2টা রেখার সাধারণ বিন্দু। ছেদবিন্দুর আরেকটা নাম হচ্ছে সাধারণ বিন্দু। মনে করেন একটা রেখা এদিকে আর একটা রেখা এদিকে, 2টা রেখা 2 জায়গায় আছে, তো তাদের মধ্যে কোনো কমন বিন্দু আছে যে এমন একটা বিন্দু যেটা 2 রেখার উপর অবস্থিত? নাই কিন্তু। কিন্তু আপনার রেখাগুলো যদি পরস্পর ছেদ করে, তখন একটা মাত্র পয়েন্ট থাকে যে পয়েন্টটা একই সাথে 2 রেখার উপরে আছে। যেমন আপনি এই বিন্দুটাকে বলতে পারেন এই রেখার উপরে আছে, এই রেখার উপরেও আছে। তাহলে যে বিন্দু একই সাথে 2 রেখার উপরে অবস্থান করে এটাকে বলে সাধারণ বিন্দু বা কমন বিন্দু। এই কমন বিন্দুটার নাম হচ্ছে ছেদ বিন্দু, ঠিক আছে? যে ছেদ বিন্দুর এই বিন্দু মানে তো হচ্ছে এরকমভাবে 2টা মান থাকে, এক্স আর ওয়াই। তাহলে এই এক্স আর ওয়াই ধরেন একটা, ফর এক্সাম্পল আমি 5 2 লিখলাম। তার মানে এই এক্স, এই 5 2 পয়েন্টটা একই সাথে এই রেখার উপরে আছে, এই রেখার উপরও আছে। এটা হচ্ছে ছেদ বিন্দু। তাহলে আমাদের সমাধান বের করতে হবে বেসিক্যালি। এর চেয়ে বেশি আলোচনা করলে আপনারা আবার বুঝবেন না। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে অনেক কিছু বলতাম, সিদ্ধ করা টিদ্ধ করার অনেক ফ্যাক্ট বলতাম। আপাতত এখানে আলোচনার অন্য কিছু ইস্যু নেই। তাহলে আমরা হচ্ছে সমাধান করে ফেলবো। এখন সমাধান আমি আপনাদের এখনো শিখাই নাই, এটা হচ্ছে বীজগণিতের অংশ। বীজগণিতে আপনাদের 2 চলক এবং 3 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান আছে, পড়াবো। যাদের পড়া দরকার তারা হচ্ছে যে 44-এর এই রেকর্ড ক্লাস থেকে দেখে নেবেন সমাধান কেউ। তবে এই সমাধানগুলো একদম 9 10 থেকে পড়ে আসছেন। অনেকভাবে সমাধান করা যায়, বজ্রগুণন, অপনয়ন, প্রতিস্থাপন, নির্ণয়, বিভিন্ন পদ্ধতিতে করা যায়। আমরা এখানে ধরেন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানটা করব, ঠিক আছে? এখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের নিয়ম কি? ধরেন আমি প্রথমে এই পয়েন্টটা বের করব। তাহলে 1 নং আর 2 নংকে সমাধান করে আমি এই বিন্দুটা বের করব, কারণ এই বিন্দুটা হচ্ছে 1 নং আর 2 নং এর ছেদবিন্দু।
তাহলে আপনি দেখেন ওয়াই ইকুয়াল টু এটা, আবার ওয়াই ইকুয়াল টু এটা, খেয়াল করেন দেখেন ওয়াই ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু এটা। তাহলে এই 2 নং অনুসারে মানে 1 ও 2 থেকে 1 ও 2 নং থেকে আমরা লিখতে পারি 3x প্লাস 4 ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 10। কেন? কারণ ভাই ওয়াই ইকুয়াল টু যদি এটা হয়, ওয়াই ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে ডেফিনেটলি এই দুইটা সমান, তাই না? আমার বয়সের সমান হচ্ছে করিমের বয়স, আবার আমার বয়সের সমান হচ্ছে রহিমের বয়স, তাহলে করিম আর রহিমের বয়স সেম। সহজ কথা, ওয়াইয়ের মান এটা, ওয়াইয়ের মান এটা, তাহলে এই দুইটা সমান, এই জন্য সমান ধরছে। এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। দেখেন এটা এই পাশে আনবো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই পাশে 10 আছে, এই 4 ওই পাশে চলে যাবে মাইনাস হয়ে। তাহলে 3 3 6x, 10 থেকে 4 গেলে হচ্ছে 6, তাহলে 6 দিয়ে ভাগ করলে x এর মানটা হচ্ছে 1। তাহলে x ইকুয়াল টু 1 ধরেন 1 নংয়ে বসান, 1 নংয়ে বসিয়ে x ইকুয়াল টু 1 1 নংয়ে বসালে কি হবে? y ইকুয়াল টু 3 ইন্টু 1 প্লাস 4। এই যে x এর মান 1 বসাইছি কিন্তু, তাহলে 3 ইন্টু 1, তাহলে 3 যোগ 4 ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে দেখেন x এর মান পেলেন 1, y এর মান পেলেন 7, এই হচ্ছে আমাদের পয়েন্টটা 17। তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 17। আমি স্টেপ বাই স্টেপ বি এবং সি দুইটা পয়েন্ট বের করব। আপনারা আপাতত যদি এই পয়েন্টটা বুঝে থাকেন লেখেন বুঝছি, মানে এই বিন্দু বুঝলে বাকিগুলো বুঝতে পারবেন। কমেন্ট করেন বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমরা এই বিন্দু যদি বুঝে থাকেন, আমরা এখন বি বিন্দুর রহস্য উদ্ঘাটন করব। তাহলে এই বিন্দু পুরোটা মুছে ফেলি, এই যে এটুকু শেষ। এখন বি বিন্দু কার কার? বি বিন্দু কার কার? দেখেন এই রেখাটার, এই রেখাটার, এই রেখাটা কোন রেখাটা? 3 নং, আর এই রেখাটা কোন রেখাটা? 1 নং। তাহলে বি বিন্দু মানে হচ্ছে, খেয়াল করেন, বি বিন্দু মানে হচ্ছে 1 নং আর 3 নং এর কাহিনী, তাই না? বইয়ে সুন্দর করে এগুলো লেখা আছে, কিভাবে লিখবেন আমি জাস্ট বোঝাচ্ছি। তাহলে বি বিন্দুটা হচ্ছে 1 নং আর 3 নংকে কাহিনী করে করতে হবে, আর আমাদের টার্গেট হচ্ছে এক্স আর ওয়াই এর মান বের করা। ভাই 3 নং এর মধ্যে ওয়াই 2 বলে দিছে, সো এটা খুবই সহজ ওয়াই এর মান 2 বলাটা। এখন শুধু আমাদের টার্গেট হচ্ছে এক্স বের করা, অনেক সহজ। ওয়াই ইকুয়াল টু 2 1 নং এ বসায় দেন, আপনি কিন্তু 2 নং এ বসাইলে হবে না, কারণ যেহেতু বি বিন্দুটা 1 আর 3 এর, মানে এটা 1 নং এটা 3 নং, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 নিয়ে এই যে এখানে বসাতে হবে। তাহলে বসালে 2 ইকুয়াল টু 3x প্লাস 4 আসবে, তাহলে 3x ইকুয়াল টু 2 মাইনাস 4 আসবে, যেটা ওই পাশে বিয়োগ হয়ে যাবে। তাহলে 3x ইকুয়াল টু মাইনাস 2 হবে, 2 মাইনাস 4 কত? মাইনাস 2, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস 2/3 হবে। তাহলে পেয়ে গেলাম x এর মান মাইনাস 2/3, আর y এর মান তো 2, তাহলে b পেয়ে গেলাম। সহজ, বি পয়েন্টটা সহজ। এখন লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের সি। একজন কমেন্ট করছেন কি, কোন অধ্যায় কেউ বলতেন যদি? আব্দুল জলিল, আপনি বইয়ের পেজ নাম্বার 579 ওপেন করেন, তাহলে অধ্যায় বুঝবেন, স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে সি পয়েন্টটা কিন্তু 3 নং আর 2 নং এর কাহিনী, খেয়াল করেন। তাহলে সি পয়েন্ট হচ্ছে 3 নং আর হচ্ছে 2 নং নিয়ে কাহিনী। তাহলে 3 নং এর তো ওয়াই ইকুয়াল টু 2 আছে, তাহলে এটারও ওয়াই এর মান 2 ফিক্স। তাহলে আমরা বের করবো কি এক্স এর মানটা, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 এখানে বসাই দেবো, কোথায়? 2 নং এ বসাবো এবার। তাহলে ওয়াই ইকুয়াল টু 2 এখানে বসালে মাইনাস 3x প্লাস হচ্ছে 10, তাহলে এই 3xটা এই পাশে আসলে হবে প্লাস, আর 2 ওই পাশে গেলে হবে মাইনাস। তাহলে 3x ইকুয়াল টু 8, তাহলে x ইকুয়াল টু 8/3, এই হচ্ছে 8/3। এই 3টা পয়েন্ট যদি বুঝে যান, আপনাদের কাজ বলতে গেলে মোটামুটি শেষ। এরপরে 3টা পয়েন্টকে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে সাজায় ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এখন ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে সাজাতে গেলে বিন্দুগুলোকে একটা আনুমানিক রূপ দ্বারা করাতে হবে। যেমন আমি স্থানাঙ্কে যদি বিন্দুগুলোকে একটু ইনপুট দিই, দেখেন 1 7 1 1 2 3 4 5 6 7, মানে এদিকে হবে এই পয়েন্টটা। বি হচ্ছে মাইনাস 2/3, ধরেন এটা 1 এর কাছাকাছি, ধরেন 2/3 তো 1 এর চেয়ে একটু ছোট, ধরেন -1, জাস্ট আপনার বোঝার জন্য আর কি, এটা তো আর অ্যাকুরেট চিত্র রাখতেছেন না। তাহলে -1 2, -1 2, এই যে এটা হচ্ছে বি পয়েন্ট। আর সি পয়েন্ট হচ্ছে 8/3, 8/3 হচ্ছে 3 এর কাছাকাছি, 9/3 হলে তো 3 হইতো, তাহলে 3 2 এটা।
তাহলে 1 2 3 এই 3 2 এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে যে ঘড়ির কাঁটার বিপরীত ক্রম সাজালে দেখেন সিরিয়ালটা মেনটেন হইতেছে, এ এর পরে বি, বি এর পরে সি, তার মানে আমাদের এই সিকোয়েন্সই হবে। ঠিক আছে, এখন আপনি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন। তাহলে বিন্দুগুলোকে সাজান। এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ তো ফর্মুলা। তাহলে প্রথমে এই পয়েন্টটা লিখতে হয় 1 7, পরে এটা লিখতে হয় -2/3 2, পরে এটা লিখতে হয় 8/3 2, পরে লাস্টে গিয়ে আবার এটা লিখতে হয় 1 7। এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের ফরম্যাট বিল্ড আপ হলো। এখন যথারীতি আগের মতো, তবে ক্যালকুলেশনটা একটু ভিন্ন হবে, যেহেতু 5 মার্কের কোশ্চেন, এক কোশ্চেন, এই জন্য ক্যালকুলেশন একটু বড়ই হবে। তাহলে আমাদের হাফ তো থাকবেই, পরমান দেন এভাবে গুণ দেন আগে, 2 একে 2, তারপর এমনি গুণ দিলে 2 দিয়ে কাটা যাবে, -1/, ও না 2 দিয়ে কাটা কেন, 2 দিয়ে গুণ দিলে তো -4/3, আর এভাবে গুণ দিলে -1 প্লাস 7 8 56 বাই হচ্ছে 3। এ হচ্ছে আমাদের এভাবে গুণফল, বিয়োগ এভাবে গুণফল, এটা হচ্ছে -14/3 প্লাস 16/3 প্লাস 2। এই হচ্ছে আমাদের আউটপুট মডুলাস। এরপর আশা করি ক্যালকুলেশন আপনারা করা উচিত, আমি করে দিচ্ছি। হাফ ধরেন মডুলাস দিলেন, এইটুকু লসাগু করবো 3, তাহলে 3 দুগুণে 6 বিয়োগ 4 যোগ হচ্ছে 56 মাইনাস, এটা হলো লসাগু 3, এটা হচ্ছে -14 প্লাস 16 প্লাস হচ্ছে 3 দুগুণে 6, মডুলাস গেল। তাহলে এখানে কত দাঁড়াইছে 56 আর 6 হচ্ছে 62, 62 থেকে 4 গেলে কত 58, তাহলে এটা হচ্ছে 58/3। আমি একটু এদিকে মুছে ফেলি, তাহলে হাফ মডুলাস এটুকু সলভ করলে হচ্ছে 58/3 বিয়োগ এটুকু সলভ করলে কত, 16 থেকে 14 গেলে 2, 2 আর 6 কত 8, তাহলে এটা হচ্ছে 8/3। তাহলে হাফ ইন্টু লসাগু 3, 50 থেকে 8 গেলে কত 50, তাহলে এটা হচ্ছে 2 দিয়ে এটা কাটলে কত 25, তাহলে 25/3। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট 25/3। আপনারা যদি বুঝে থাকেন তাহলে ডান কমেন্ট করেন, বুঝে থাকলে ডান কমেন্ট করেন। ম্যাথটা কনসেপ্ট সহজ, শুধুমাত্র একটু প্রসেস লেন্দি। ডান কমেন্ট করেন। ওকে, আজকে যেহেতু বাকি অঙ্কগুলোতে তেমন বেশি প্যারা হওয়ার কথা না, এই জন্য একই নিয়ম হওয়া সত্ত্বেও আমি 2 নম্বরটাও একটু আপনাদের হিন্টস দিয়ে দিচ্ছি। তবে 2 নম্বর অঙ্কটা আমি কমপ্লিট করব না, আপনাদের শুধু সমাধানগুলো করে দেব। 2 নম্বর অঙ্কটা হচ্ছে হুবহু সেম নিয়ম, তবে আরেকটু কঠিন আর কি। আর এটা যেমন সমাধানটা একটু তুলনামূলক সহজ, ওইটা হচ্ছে সমাধানটা একটু তুলনামূলক কঠিন, কিন্তু নিয়ম সেম। এটা 35 রিটেনে আসছিল। তো চলেন আমরা একটু করি। এখানেও 3টা সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে 2x প্লাস ওয়াই -3 ইকুয়াল 0, 3x প্লাস 2y -1 ইকুয়াল টু 0, 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0। খেয়াল করেন, এই 3টা সরলরেখা একটা ত্রিভুজ তৈরি করবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমরা বোঝার সুবিধার্থে এই যে র্যান্ডম একটা চিত্র আঁকলাম ত্রিভুজ, এটাকে দিলাম 1 নং, এটাকে দিলাম 2 নং, এটাকে দিলাম 3 নং, আগের মতোই। তাহলে এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটাকে সি মেনশন করি। তাহলে আবারও যথারীতি এই পয়েন্ট মানে 1 নং আর 2 নং-এর ছেদবিন্দু। খেয়াল করেন, তার মানে এই 2টা সমীকরণ সমাধান করে আমরা এ পয়েন্ট পাবো। এই 2টা সমীকরণ সমাধান, সরি এটা হচ্ছে বি, বি হচ্ছে 1 আর 3, হ্যাঁ এটার সাথে এটা 1 আর 3 সমাধান করে আমরা বি পাবো, আর 2 আর 3 সমাধান করে আমরা সি পাবো। মানে এ মানে হচ্ছে 1 + 2, বি মানে হচ্ছে 1 + 3,
আর সি মানে কত 2 + 3। জাস্ট হিন্টসের জন্য লিখছি আর কি এটা। মানে এ বিন্দুটা পাবো 1 আর 2 নং সমাধান করে, বি বিন্দুটা পাবো 1 আর 3 নং সমাধান করে, আর সি বিন্দুটা পাবো 2 নং আর 3 নং সমাধান করে। আশা করি এটুকু না বোঝার কথা না। এখন আপনি যদি সমাধান বুঝেন, সমাধান তো শিখবেনই, অবশ্যই শেখা লাগবে। সমাধান ছাড়া তো আপনি ম্যাথ তেমন করতে পারবেন না, বিভিন্ন অধ্যায় সমাধান লাগে। আপনি যদি সমাধান করতে পারেন তাহলে এই বিন্দুগুলো বের হবে, তবে বিন্দুগুলোর সাইজ সুন্দর আসবে না। সুন্দর বিন্দু বলতে 2, 5, 1, 3, 1, 7 এগুলো হচ্ছে সুন্দর বিন্দু। আর ফ্র্যাকশন বিন্দু আর সমান হচ্ছে ভেজাল্লা বিন্দু। তো প্রত্যেকটা পয়েন্টে ভেজাল্লা আসবে। দেখেন 35 বিসিএস হচ্ছে আধুনিক বিসিএসের প্রথম বিসিএস। সেই বিসিএসে অনেক কোয়েশনে একটু উল্টাপাল্টা ছিল, কারণ নতুন বিসিএস টিচাররা কি কোয়েশন করবে না করবে, আপনারা কেমন পারেন না পারেন, অনেক কিছুই তারা আজ করতে পারে নাই। এই জন্য আপনারা জানেন যে এই যেমন এখন আপনারা প্রিলি দেন 120-এর উপরে কাটমার্ক উঠে যায়, অথচ 35 প্রিলির কাহিনী শুনেন গিয়ে দেখেন 80 না কত 80-র ঘরে ছিল প্রিলির কাটমার্ক। মানে হঠাৎ করে 34তম প্রিলি ছিল 100 মার্কের, সেখানে ধরেন 80ও উঠে গেছে মার্ক 100 থেকে। বা আগে ওইরকম 100 মার্কের প্রিলি ছিল 5টা সাবজেক্টে, সিলেবাস ওইরকমভাবে মেনশন করা ছিল, শুধু 5টা সাবজেক্টে হয়তো বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ম্যাথ আর হচ্ছে বিজ্ঞান, 5-100। কিন্তু 35 থেকে সিলেবাস ইনক্লুড করার পরে হঠাৎ করে এই সিলেবাসে পরীক্ষা দিতে না পারে অনেকে প্রিলি 80 মার্কও তুলতে পারে নাই, গণহারে ফেল করছে। রিটেনেও অনেক কম মার্কে ক্যাডার হয়েছে, কিন্তু সেই এক্সাম্পল এখন দিলে হবে না। এই জন্য 35-এর কোয়েশ্চেন করার সময় তারা হঠাৎ করে এত কিছু বুঝতে পারে নাই, এজন্য সমীকরণটা তারা এলোপাথারিভাবে দিচ্ছে। কিন্তু দেখেন বর্তমানে যেমন গত বিসিএসে আসছে একই নিয়মের অঙ্ক, কিন্তু সমীকরণটা এমনভাবে তারা রিফর্ম করে দিচ্ছে যেন একটা স্টুডেন্ট নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলেও অঙ্কটা করতে পারে যদি সে কনসেপ্টটা জানে। কিন্তু এই অঙ্কটা কনসেপ্ট জানা সত্ত্বেও অনেক ননসেন্স স্টুডেন্টের জন্য এটা করাটা অনেকটা অসম্ভব হয়ে যাবে। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও যারা ক্যালকুলেশনে দুর্বল, বিশেষ করে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের যারা আছে, অনেকদিন ধরে যারা ম্যাথ থেকে ডিটাচড, তাদের জন্য এটা পরীক্ষায় মেলানোটা টাফ হয়ে যায়। অঙ্ক সহজ কিন্তু ক্যালকুলেশনটা জটিল। তো চলেন আমরা ডর না দেখাই, আমরা অঙ্ক করি। আমরা এখন কি করব, সমাধান করব। তাহলে ফার্স্ট হচ্ছে 1 নং আর 2 নং এর সমাধান। দেখেন সমাধানের অনেক রকম রূপ আছে, অনেক রকমের ধরন আছে। আমি এই বইয়ে অপোনেন্ট পদ্ধতিটা ফলো করছি। অপোনেন্ট পদ্ধতি মানে কি, ধরেন এই যে এই কোয়েশনটাকে আমি দুটো ইকুয়েশনকে আমি এখানে লিখি, কারণ ওইগুলো মূল ইকুয়েশন, আমি এগুলো না ভাঙি। এই যে এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। দেখেন অপোনেন্ট পদ্ধতিতে সমাধান করার উপায় হচ্ছে আপনাকে সমীকরণ থেকে এক্স কিংবা ওয়াই যে কোনো একটাকে বাদ করতে হবে, অপোনেন্ট পদ্ধতি। আর বাদ করার উপায় হচ্ছে আপনি প্রথমে সহগ সমান করায় দেন যে কোনো একটার। আপনি যদি ওয়াই বাদ করতে চান তাহলে ওয়াই এর সহগ সমান করায় দেবেন, আপনি যদি এক্স বাদ করতে চান তাহলে এক্স এর সহগ সমান করায় দেবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট টার্গেট। ধরেন আমি টার্গেট হচ্ছে আমি ওয়াইকে বাদ করব, তাহলে ওয়াই এর সহগ এখানে আছে 2, এখানে আছে 1। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আপনি 2 দিয়ে গুণ দেন, ধরেন প্রথম ইকুয়েশনটা আপনি 2 দিয়ে গুণ দিলেন, ঠিক আছে, তাহলে আপনার কি দাঁড়াবে, 2 দিয়ে গুণ দিলে দেখেন বইয়ের মধ্যে কিন্তু করা আছে, আমি জাস্ট বলি 2 দিয়ে গুণ দিলে এই 2 দুগুণে এটা কত হয়ে যাবে ভাই, এটা হয়ে যাবে 4। এখানে 2 দিয়ে গুণ দিলে একটা 2 আসবে, আর এই -3টা কত হয়ে যাবে, -6। তাহলে সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে এরকম। তারপর আপনি কি করান, এটা থেকে এটা বিয়োগ দেন। আপনি বই লিখবেন হচ্ছে 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ দিয়ে 2 নং বিয়োগ করে পাই, আপনি এভাবে লিখবেন, বই ফলো করবেন, আপনি এখানে বোঝার চেষ্টা করেন। এবার বিয়োগ দিলে আমরা জানি চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এই যে প্লাসগুলো হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে এই 2 2 বাদ যাবে প্লাসে মাইনাসে, তাহলে 4 থেকে 3 গেলে কত এক্স, আর -6 আর +1 কত -5 = 0। তার মানে x = 5 বের হইল। তাহলে আমাদের প্রথম মান হচ্ছে x = 5 বের হয়েছে। এখন এই x = 5 নিয়ে আপনি এই দুইটা সমীকরণ সলভ করতেছেন, তো আপনি যে কোনো একটাতে বসালেই হবে, y বের হয়ে যাবে। আপনি এটা বসান বা আপনি এটা বসান, যে কোনো একটাতে বসালে হবে। ধরেন আমি 1 নং বসাইলাম, তাহলে x = 5 বসালে এটা 5 দুগুণে কত হবে 10, প্লাস হচ্ছে 5 মাইনাস x = এটা তো y বের করবো, তাহলে y তো থাকতে হবে। x = 5 বসালে 10 প্লাস y -3 = 0। তার মানে 7 প্লাস y = 0। 10 থেকে -3 গেলে 7 আর কি, তাহলে y = বের হলো -7। তার মানে আমাদের এই বিন্দুটা বের হয়ে গেছে,
এই বিন্দুটা 1 আর 2 এর কাহিনী যেটা, এক্স এর মান 5, ওয়াই এর মান -7, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 5 - 7। আপনারা যদি বুঝে থাকেন আপনারা ইয়েস কমেন্ট করেন, কারণ আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে করবো। আপনারা যদি এই বিন্দু বুঝে থাকেন ইয়েস কমেন্ট করেন, পরে আমি বি বিন্দু বের করবো, পরে সি বের করবো। আপনাকে শুধু আমি 3টা পয়েন্ট বের করে দিয়ে শেখাবো। 3টা পয়েন্ট বের করতে পারলে আপনি ক্ষেত্রফল বের করতে পারবেন, সাজায় সাজায় করতে পারবেন। তাহলে আপনারা একটু কমেন্ট করেন যে ইয়েস কমেন্ট করেন যদি বুঝে থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমি বি পয়েন্টটা বের করব। তাহলে বি আজকের দিনের মেন অঙ্কটা এটাই সবচেয়ে কঠিন, বাকিগুলো আমি টানতে পারবো। এই বি পয়েন্ট হচ্ছে 1 আর 3, এই যে এই দুইটা। তাহলে আমি সরি এটা আর এটা, তাহলে এটা একটু লিখি 2x + y - 3 = 0, আর 3 হচ্ছে 2x + 3y + 4 = 0। দেখেন এখানে একটা সহজ ফ্যাক্ট হচ্ছে আপনার x ম্যাচিং আছে। তাহলে আপনি চাইলে 1 নং থেকে 2 নং বিয়োগ করে, আপনি 1 নং থেকে 2 নং বিয়োগ না করে আপনার সবচেয়ে ভালো হয় এই 1 আর 3, তো 3 নং থেকে 1 নং বিয়োগ দিলে সহজ হয়। ধরেন 3 নং এর নিচে 1 নং লেখেন, তাহলে সহজ হবে। বিয়োগ করেন, তাহলে এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা প্লাস, তাহলে এক্স বাদ। তাহলে 3 থেকে ওয়াই গেলে 2y, আর 4 আর 3 কত যোগ করলে 7, তাহলে y = -7/2 আসে। তাহলে এই y = -7/2 আপনি এখানে বসাতে পারেন, বসায় ক্যালকুলেশন করলে x এর মান বের হবে। তো ধরেন y = -7/2 নিয়ে এখানে বসাই দেব, তাহলে কি দাঁড়াবে 2x - 7/2 - 3 = 0। তাহলে আপনি 2x এগুলো ওই পাশে নিয়ে যান, 7/2 প্লাস হচ্ছে 3, চিহ্ন ওই পাশে নিয়ে গেছে আর কি। তাহলে এটুকু এবার লসাগু করেন, লসাগু 2, তো 2 লসাগু হচ্ছে 7, আর 3 দুগুণে কত 6, তার মানে এটা হচ্ছে 13/2। তাহলে 2x = 13/2 হলে x = কত 13/4, তাহলে x = 13/4, y হচ্ছে -7/2। এটা হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা বেরোলো 13/4 - 7/2। আপনারা বুঝলে আগে লিখছেন ইয়েস, এবার ওকে লেখেন। বাই স্টেপ যাচ্ছে, কারণ আমাদের মূল কাজ হচ্ছে আমি 3টা পয়েন্ট বের করে দেবো। ম্যাথ আমি কমপ্লিট করবো না, কারণ ম্যাথ আপনারা বই দেখে নিজের হলো বুঝে বুঝে করতে পারবেন, কিন্তু পয়েন্ট বের করাটা অনেকে বুঝে না, এই জন্য আমি করাই দিচ্ছি। এবার ওকে লেখেন, তারপর আমি সি পয়েন্ট বের করব। সি হচ্ছে 2 আর 3 এই দুইটার। এই যে ফার্স্টে এই 3 নং থেকে 1 নং বিয়োগ দিছি, বিয়োগ দিলে ওয়াইয়ের মান বেরোচ্ছে, ওয়াইয়ের মানটা নিয়ে এখানে বসাই দিছি 1 নংয়ে। ঠিক আছে, কেউ আবার কিন্তু এটা দিনে বসেন না, কারণ এটার সাথে তার কোনো সম্পর্কই নেই, কারণ বি বিন্দুর সাথে কিন্তু 2 নং সমীকরণের কোনো সম্পর্ক নাই। বি এর সম্পর্ক হচ্ছে 1 আর 3 এর। আপনি চাইলে এখানে বসাতে পারতেন, কিন্তু এখানে আছে, এখানে বসানোটা আমাদের সহজ, এই জন্য বসাই দিচ্ছি। ওকে লেখছেন, থ্যাংক ইউ। তাহলে লাস্ট পয়েন্ট আমাদের হচ্ছে সি। সি কার কার 2 আর 3 এর, সি হচ্ছে 2 আর 3 এর। তাহলে 2 লিখি, এই যে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3। তাহলে দেখেন এবার এক্সও ম্যাচিং না, ওয়াইও ম্যাচিং না, তাহলে ডাইরেক্ট আমরা বিয়োগ করতে পারবো না। আমাদের এবার যে কোনো একটা কে বাদ করব। ধরেন আমি ওয়াই বাদ করব, আপনি এক্সও বাদ করতে পারেন, কোনো সমস্যা নাই।
ধরেন আমি ওয়াই বাদ করব, তাহলে ওয়াই এর দুইটা সহগ সমান বানাইতে হবে। তাহলে এখানে সহগ হচ্ছে 2, এখানে সহগ হচ্ছে 3। তাহলে দুইটাকে সমান করতে গেলে এরকম যখন ভিন্ন ভিন্ন থাকে তখন উল্টা সংখ্যা দিয়ে গুণ দেওয়া লাগে। যেমন এইটারে 3 দিয়ে, মানে এটারে দেবেন 3 দিয়ে, এই যে তাহলে 6 হয়ে যাবে, আর এটারে দেবেন 2 দিয়ে, মানে এই 1 নংটারে 3 দিয়ে আর এটারে 2 দিয়ে গুণ দিবেন, তাহলে দেখেন মিলে যাবে। যেমন এটারে 3 দিয়ে গুণ দিলে হবে 9x প্লাস 6y মাইনাস 3 = 0, আর এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ দিলে হবে 4x প্লাস 6y প্লাস 8 = 0। তারপর আমাদের কি বিয়োগ করতে হবে, তাহলে 9x থেকে 4x বিয়োগ দিলে 5x, এটা তো বাদ, -3 মাইনাস এটা হচ্ছে -11, তাহলে 5x = 11, অতএব x = 11/5, একটা পাইলাম। এখন আরেকটা মজার জিনিস দেখেন, আপনার কাছে যদি মনে হয় যে স্যার এই x পাইলাম, x নিয়ে বসায় অঙ্ক করা তো আমার জন্য আবার একটু কষ্ট হয়ে যাইতেছে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, x বের করতে গেলে যেমন আপনি y কে বাদ করছেন, y বের করতে গেলে আপনি চাইলে x কে বাদ করতে পারেন। যেমন সেটা আমাকে দেখাই, ধরেন আমার x বের হয়ে গেছে, এবার আমি y বের করবো, তাহলে y বের করতে গেলে x বাদ করে দিতে হবে, তাহলে এই দুইটা সমান করা লাগবে। তাহলে এটা সমান করতে গেলে এটারে গুনতে লাগবে কি দিয়ে, 2 দিয়ে, আর এটারে গুনতে লাগবে কি 3 দিয়ে, তাহলে 3 গুণে 6, 3 গুণে 6 হবে। এটা জাস্ট আলগা লিখলাম আর কি বোঝার জন্য। তাহলে দেখেন 2 দিয়ে গুণ দিলে এটা কত হবে, 6x প্লাস 4y মাইনাস 2 = 0, এই যে 2 দিয়ে পুরোটা গুণ, আর 3 দিয়ে এই পুরোটাকে গুণ দিলে হবে 6x প্লাস 9y প্লাস 12 = 0। পরে দেন বিয়োগ, 6 6 কাটা, 4y থেকে 9 হয়ে গেলে -5y, -2 -12 হচ্ছে -14। তাহলে ধরেন এটা হচ্ছে 5y = -14, এটা ওই পাশে গেছে, y = -14/5, এই যে পাই গেলাম। x হচ্ছে 11/5 আর y হচ্ছে -14/5। তাহলে আমার মান কি বের করা হয়েছে কিনা, তিনটে হয়েছে, 11/5 -14/5। এই হচ্ছে 3টা পয়েন্ট আমরা বের করা শিখে গেলাম। তাহলে আপনারা ডান কমেন্ট করেন, আমাদের বিন্দু শেষ, পরে ওই যে আপনি ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে সিরিয়ালি সাজায় নিলে আপনার অঙ্ক হয়ে যাবে। আনুমানিক মান ধরে করবেন আর কি, যেমন এটার 15 ধরে 3 বিবেচনা করবেন, এটার 10 ধরে 5 বিবেচনা করবেন, বিন্দুগুলো বোঝানোর সুবিধার্থে আর কি, তাহলে আপনার আনুমানিক বিন্দু ধরে ফেলতে পারবেন আর কি। বসায় দেখাইতাম, আচ্ছা ঠিক আছে বসায় দেখাই। একজন বলছে এন্টি ক্লকওয়াইজ হলে বসায় বুঝেন হয় নাই, তাহলে একটু দেখাই। কেন হবে না, না হওয়ার তো কোনো কারণ নাই। 5 - 7, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, নিচে নেমে গেছে। এটা প্রথম পয়েন্টে হচ্ছে নিচে। পরে বি 13/4, 13 মানে হচ্ছে 13কে 4 দিয়ে ভাগ করলে 3 পয়েন্ট সামথিং আসে, তাহলে 3 পয়েন্ট সামথিং, আর এটাকে 3.5, তাহলে 3 পয়েন্ট সামথিং মাইনাস 3.5, 1 2 3, মানে এখানের ধরেন বি পয়েন্টে আসবে, এটা এ এটা বি এখানে আসবে। আর সি পয়েন্ট আসে হচ্ছে 11/5, ধরেন 2 দশমিক সামথিং, আর 2 - 3 চিন্তা করেন যে 2.3, আর হচ্ছে এটা যে 2.3, তো এটা 2 পয়েন্ট সামথিং, মানে এখানের কাছাকাছি, আর হচ্ছে 3-এর থেকে একটু কম, তাহলে এটা তো ছিল 3.5, তাহলে এটা 3-এর থেকে একটু কম, মানে এটা আরেকটু উপরে থাকবে, তাহলে এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে আপনি দেখেন এন্টি ক্লকওয়াইজ সাজাইলে, আপনি যখন এন্টি ক্লকওয়াইজ সাজাবেন, দেখেন এ থেকে শুরু করলেন, তাহলে এ এর পরে কিন্তু ওই যে আগে সি আসা পরে, এই যে এ এর পরে সি আসা পরে, পরে কিন্তু বি আসে, এই যে এভাবে কিন্তু ট্রায়াঙ্গেল এন্টি ক্লকওয়াইজ যায়। আপনি যখন ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘুরতে থাকবেন, আপনার এ এর পরে কিন্তু সি পয়েন্ট পরে, পরে কিন্তু বি পয়েন্ট পরে। আপনি বইও দেখেন আমি সাজাইছি, এই যে প্রথমে 5 7 দিছি, 5 - 7, পরে এই সি পয়েন্ট আসে না, তাহলে 11/5, বইয়ে কি 11/5 দিছি না, 11/5 দিছি, -14/5, এরপরে পড়বে বি পয়েন্ট 13/4 -7/2, এরপরে আবার 5 - 7। আশা করি এখন বইয়ের সাথে মিলে গেছে, পারবেন। বাকিটুকু ক্যালকুলেশন আপনার বইয়ের হেল্প নেবেন। তো যার সমস্যা ছিল যে বসানো, এখানে কিন্তু একটা সিকোয়েন্স ব্রেক হয়ে গেছে। দেখেন এ এর পরে সি হয়েছে, পরে কিন্তু বি হয়েছে, ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে সাজানোর কারণে। আপনি যদি এর পরে বি করেন, বি এর পরে সি করেন, তাহলে ক্যালকুলেশনে প্যাচ লেগে যাবে। তাহলে আপনি পয়েন্টগুলো আনুমানিক বসালে
এরপরে সি আসে, পরে বি আসে, এই জন্য এরপরে বি এখানে চলে গেছে, সি আসছে আগে, এ সি বি। আশা করি এখন ক্লিয়ার, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ বিজ্ঞানী বার্জেলিয়াস, ধন্যবাদ। তাহলে আমাদের টাইপ 11টা শেষ। আপনাদের যদি একটা সহজ ক্লাস হইতো তাহলে আমি অসুস্থতার মধ্যে ক্লাসটা নিতাম, বুঝছেন? এই জটিল একটা টপিক আলোচনা বিধে আমি অসুস্থতার মধ্যে সাহস করি না পড়ানোর। আর বেসিক্যালি আমার আজকে কাশি টাশি বা একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই বৃহস্পতি শুক্র এই 2 দিন আমি দাঁড়ায় থাকতে পারি নাই। এই যে এখানে যে দাঁড়ায় ক্লাস নিব, ম্যাথ তো আর বৈশাখ ক্লাস নেওয়া যায় না। আমি একটু এই অফ দ্য রেকর্ড, মানে অফ দ্য রেকর্ড একটু টেস্টিং করছিলাম, বুঝছেন, যে ক্লাস নিতে পারি না। 5 মিনিটের মধ্যে দেখি যে আমি যখন পড়ে যাই, এরকম অবস্থা। আপনাদের জ্বর টর সর্দি কাশি হয়েছে কিনা জানি না, এই সিজনটা খুব খারাপ। মনে করেন অসুখ হওয়ার পরে আগে তো জ্বর হইলে ভালো হইলে ভালো হয়ে গেছি, এখন ভালো হইলেও ফিজিক্যাল ফিটনেস পাইতেছি না। খাওয়া দাওয়া এই যে করতেছি, মানে কার্বোহাইড্রেট যুক্ত খাবার যেগুলো শক্তি দেয় বেশি, কোনো লাভ নেই, এই দুর্বলতা আছেই। আচ্ছা লাস্ট তো 13 আছে। নেক্সট হচ্ছে টাইপ 12। এখানে 2টা অঙ্ক আছে, আমি একটা অঙ্ক করাই দিই, যেটা 38 রিটার্ন আসছে। এখন পর্যন্ত আসা একমাত্র কোয়েশ্চেন যেটা ইন্টারমিডিয়েটের কনসেপ্ট থেকে আসছে, বুঝছেন? এটা বুঝতে গেলে আপনাকে বইয়ের অঙ্কটা না দেখা আগে আপনাদের অন্য একটা জিনিস বুঝতে হবে। অন্য একটা জিনিস আগে আমি বুঝাই, 2টা জিনিস বুঝতে হবে, অন্য 2টা জিনিস। প্রথম হচ্ছে আমাদের একটা সমীকরণ বিল্ড আপ করা, এটা 9-10 আছে। সমীকরণ বিল্ড আপ করা 9-10 আছে। ধরেন x1 y1 এবং x2 y2 2টা পয়েন্ট আছে, এই যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তো 2 পয়েন্ট জয়েন করলে তো একটা সরল রেখার সমীকরণ দাঁড়াবে, সরল রেখা হবে। তাহলে এই সরল রেখার সমীকরণটা কি, বুঝছেন? যে কোনো 2টা পয়েন্ট জয়েন করলে যে সমীকরণটা দাঁড়াবে তার সমীকরণ সূত্র এটা মুখস্থ রাখতে হবে আপনাদের। x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। আপনার যদি ভালো না লাগে স্কিপ করেন, কারণ এটা রিপিটেডলি আসার মতো কোয়েশ্চেন না। তাহলে এটা হচ্ছে সূত্র। ধরেন আপনাদের এখানে 2টা পয়েন্ট দিছে, একটা হচ্ছে 1 2 আর একটা হচ্ছে -3 5। ধরেন এই 2টা পয়েন্ট আপনি জয়েন করলেন, তাহলে একটা সমীকরণ দাঁড়াবে। সমীকরণটা কত? তাহলে এই পয়েন্টটাকে আপনি x1 y1 ধরেন আর এটাকে x2 y2 ধরেন। ধরলাম, ধরে আপনি সূত্র অনুসারে বসান। দেখেন x তো ডিফল্ট, মাইনাস x1 কত 1 বাই x1 মাইনাস, এই যে x1 মাইনাস x2 কত, এই যে -3। তাহলে x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 হচ্ছে 2 বাই y1 মাইনাস, এই যে y1 মাইনাস y2 কত 5। বসালাম জাস্ট মান, দেখেন আপনার অঙ্ক এখন হয়ে যাবে। x মাইনাস 1 এটা কত, 1 মাইনাস প্লাস 3 হয়ে যাবে 4। y মাইনাস 2 এটা 2 থেকে -5 গেলে -3। এখন আপনি আর গুণ দেন, মনে করেন এভাবে আর গুণ দিলাম আগে, 4y মাইনাস 8 এভাবে দিলাম, পরে -3x প্লাস 3 আর গুণ দিলাম আর কি। পরে আপনাদের সরলরেখার নিয়ম কি, সব এক পাশে আনতে হয় না? তাহলে এই -3x এ পাশে আসলে হয়ে যাবে কত, +3x। তারপর এখানে +4y আছে, আর 3 এ পাশে হয়ে গেলে হবে মাইনাস, তার মানে -8 আর -3 কত হবে, -11 = 0। এই যে দেখেন একটা সরলরেখার সমীকরণ দাঁড়াবে, যেটা এরকমভাবে 2টা পয়েন্ট জয়েন করলে সরলরেখাটা দাঁড়ায়। তাহলে আপনারা এই জিনিসটা যদি বুঝে থাকেন, আপনারা ক্লিয়ার কমেন্ট করেন, ক্লিয়ার। এই যে এটা কিন্তু সূত্র মুখস্থ রাখা লাগবে, বইও আছে, লিখেও দিলাম। এই ফিক্স ফর্মুলা, 2টা বিন্দুর জয়েন করলে যে সরলরেখা দাঁড়াবে, 2 বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে আপনাদের একটু বড় কিন্তু কাজে লাগবে। 40 রিটেনেও কিন্তু এই সূত্রের অঙ্ক আসছে, মুখস্থ করা লাগবে। 40 রিটেনেও এই সূত্রের অঙ্ক আসছে, যদিও অঙ্ক এটা না, কিন্তু এই ফর্মুলা অঙ্ক আসছে। আর এটা 9-10 এর স্থানাঙ্ক জ্যামিতিতে আছে, মানে এটা 9-10 এর সিলেবাসের পার্ট, এটা ইন্টারের সিলেবাসের পার্ট না। কিন্তু 38 বিসিএস পরের যে কোয়েশ্চেনটা, মানে পরের পার্টটা, ওইটা আবার ইন্টারের পার্ট, ঠিক আছে? কিন্তু এইটুকু পর্যন্ত 9-10 এর পার্ট। আপনি 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ মুখস্থ করবেন, বিন্দুগুলো বসায় ক্যালকুলেশন করবেন, আপনার একটা সমীকরণ দাঁড়ায় যাবে। তাহলে এইটুকু যদি বুঝে থাকেন, আপনারা কমেন্ট করেন ক্লিয়ার। আচ্ছা, এখন আপনাদের সেকেন্ডারি কনসেপ্ট। এই সমীকরণটাকে আমি এখানে একটু সাজায় গোছায় লিখে রাখি, হ্যাঁ, আমার একটু পরে কাজে লাগবে। 3x 4y -11 = 0।
এখন আপনাকে সেকেন্ড কোশ্চেন বলছে, এই যে আপনাকে 1 2 এবং -3 5 দুইটা পয়েন্ট জয়েন করলেন, জয়েন করলে একটা সমীকরণ দাঁড়াইছে রেখা, সরল রেখা। এই রেখাটা হচ্ছে এটা। এখন আপনাকে আরেকটা পয়েন্ট দিছে, যে ধরেন -2 0 একটা পয়েন্ট বলছে, ধরেন এই পয়েন্টটা। এখন আপনাকে বলছে এই দুই বিন্দুর সংযোজক সরল রেখা থেকে এই বিন্দুর দূরত্বটা কত, মানে এই ডিসটেন্সটা বের করতে বলছে। বুঝছেন? এই ডিসটেন্সটা বের করতে বলছে। তাহলে দেখেন এই সরলরেখার দূরত্ব কিন্তু এই যে এক পয়েন্ট থেকে এখানেও দূরত্ব। তাহলে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বলতে লম্ব দূরত্ব বোঝায়। যেমন এটা রেখা, আপনার এখান থেকে তো এই দূরত্ব মাপলে যা হবে, এক একটা দূরত্ব কিন্তু এক এক রকম আসবে। এই জন্য একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স বলতে শর্টেস্ট ডিস্টেন্স, যেটা ক্ষুদ্রতম দূরত্ব বা লম্ব দূরত্ব, এটাকে মিন করে। তাহলে এখানে একটা দূরত্বই আমাদের আসবে। তাহলে এটা বের করার কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে সরল রেখার স্বাভাবিক প্রকাশ কি? ax প্লাস by প্লাস c = 0। এটা হচ্ছে সকল সমীকরণকে নর্মালি রিপ্রেজেন্ট করে, আর একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে x1 y1 দিয়ে। তাহলে এই x1 y1 থেকে এই রেখার দূরত্ব মানে ডিস্টেন্স d = সূত্র হচ্ছে নিয়ম, প্রথমে বিন্দুটা ডিরেক্টলি রেখার উপর বসে যাবে। বিন্দুটা রেখার উপর বসে মানে এক্স গে এক্স এর জায়গায় বসবে, ওয়াই গে ওয়াই জায়গায় বসবে। কারণ এক্স এর সাথে এর সম্পর্ক নাই, বি এর সম্পর্ক নেই, ওরা ওদেরকে চিনে না, কারণ ওরা সহোদর এক্স। তাহলে এই এক্স এর রিপ্লেসমেন্টে x1 আর ওয়াই এর রিপ্লেসমেন্টে y1 আর c থাকবে, আর নিচে হচ্ছে √ এক্স আর ওয়াই এর যে সহগগুলো আছে এই সহগের বর্গ, আর পাশে দুইটা মডুলাস দিব, কারণ দূরত্ব কোনোদিন নেগেটিভ হবে না। দূরত্ব, বয়স, উচ্চতা, ক্ষেত্রফল এগুলো কোনোদিন নেগেটিভ হয় না। তাহলে আপনার ভিতরে ক্যালকুলেশন করতে 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 আপনার নেগেটিভ ভ্যালু চলে আসতে পারে, কিন্তু আপনার তো উত্তরটা আলটিমেট পজিটিভ হবে। এই জন্য একটা মডুলাস দিয়ে দেওয়া হয় যেন ভিতরে নেগেটিভ আসলেও এটা পজিটিভ চলে আসে। সো এটা টেনশন করার কিছু নেই। আমাদের ফর্মুলাটা আবারও বোঝাই, যদিও সূত্র দিয়ে অনেক কিছু বোঝেন না, প্র্যাকটিক্যালি হলে অনেক কিছু বোঝা যায়। এই যে এই রেখার উপরে বিন্দু বসে যাবে, উপরে শেষ, আর নিচে এক্স আর ওয়াই এর যে সহগ আছে সহগের বর্গ। যেমন প্র্যাকটিক্যালি যদি এখন করি, আপনি দেখেন এখন আমাদের আলটিমেট টার্গেট কি দেখেন তো, এই যে এই বিন্দু থেকে দেখেন, এটাও আমি করাবো না, আমি অন্য একটা এক্সাম্পল দিই। মনে করেন 5x + 12y - 13 = 0। এখন আমি 1 2 দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এই রেখার দূরত্ব বের করব। তখন আমার নিয়ম হচ্ছে এই যে এক্স এর জায়গায় এই বিন্দুটা বসাবো 5 × 1, ওয়াই এর জায়গায় এই মানটা বসাবো, ওয়াই এর জায়গায় এই 2 বসাবো, বিয়োগ 13, নিচে হচ্ছে √ এক্স এর সহগের বর্গ মানে 5² ওয়াই এর সহগের বর্গ মানে 12², পরে মডুলাস। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। এই যে এক্স এর জায়গায় প্রথম মান, ওয়াই এর জায়গায় দ্বিতীয় মান, মানে উপরে বিন্দুটা বসবে, নিচে এক্স আর ওয়াই এর যে সহগ, সহগ মানে ওয়াই এর সহগ 12, এক্স এর সহগ 5, এটার বর্গ। এরপরে ক্যালকুলেশন করলে আমার যে কোনো একটা ভ্যালু ধরেন আসবে। কথা বুঝছেন? এটা আমি আন্দাজে লিখছি, হয়তো বা ফ্র্যাকশন ভ্যালু আসবে। এখন এই পলিসিতে যদি এটাতে করতে চাই তাহলে কি দাঁড়াবে? তাহলে আপনার ডিস্টেন্স দূরত্ব = আপনার এই যে রেখা হচ্ছে 3x, এক্স এর জায়গায় বসবে -2 প্লাস 4y, তাহলে 4 ওয়াই এর জায়গায় বসবে 0, কারণ পয়েন্টটা 0, মাইনাস হচ্ছে 11, ওই যে ওইটা যেটা, আর নিচে হচ্ছে এক্স এর সহগের বর্গ মানে 3², ওয়াই এর সহগের বর্গ মানে 4², আর মডুলাস হবে কেন? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হবে না। ক্যালকুলেশন করি, 3 দুগুণে -6, 4 0 0 -11 বাই, কেউ এটা রাফলি করে দেখাইতে পারেন বা ডিরেক্টলি লিখতে পারেন। আমরা এটা পিথাগোরাসের অনুসারেই জানি, 3² হচ্ছে 9 আর 4² হচ্ছে 16, উপরে বর্গমূল করলে √25, আলটিমেটলি আসে কত? 5। তাহলে এটা ডিরেক্টলি আপনি 5 লিখতে পারেন। উপরে কত দাঁড়াইছে? মাইনাসে মাইনাসে -11 × 6 হচ্ছে 17, নিচে হচ্ছে 5, মডুলাস আছে। তাহলে মডুলাসের কারণে দূরত্ব নেগেটিভ হবে না, হবে কত? 17/5। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝলে ডান কমেন্ট করতে হবে, তার মানে এই টাইপটা শেষ। বুঝলে ডান কমেন্ট করেন, ডান।
ডান কমেন্ট করেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই টাইপটা শেষ। আমরা আমাদের লাস্ট টাইপ মানে টাইপ 13 সৃজনশীল টাইপে চলে গেছি। এখান থেকে 2টা অঙ্ক করাই দেব। সৃজনশীলে মানে এমন না যে কোনো নতুন নিয়ম নতুন টাইপ, ব্যাপারটা ওইরকম না। প্রথম অঙ্কটা একটু আপনাদের নতুনত্ব আসতে পারে, কিন্তু বাকি অঙ্কগুলো হচ্ছে আপনাদের ওই আগে যে টাইপগুলো শিখছেন ওই কনসেপ্ট দিয়ে আপনারা করতে পারবেন। এটা আগে খেয়াল করে না, এই কোনাটা একটা হালকা কালার একটা কালি পড়ছিল আর কি স্ক্রিনটাতে। তো হঠাৎ খেয়াল করে দেখলাম যে উপরে কি কালার দেখা যায়, এই জন্য এটা মুছে দিলাম। আচ্ছা, এখন আসেন আমরা অঙ্ক করি। তাহলে 40 বিসিএসের কোশ্চেন, এটা বোর্ড বইয়ের সরাসরি কোশ্চেন, মানে বোর্ড বই থেকে ডিরেক্টলি আসছে। 3 ঢাল বিশিষ্ট একটা রেখা -1 6 বিন্দু দিয়ে যায়। এক অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। আপনাদের যদিও চিত্র আঁকা লাগবে না, কিন্তু আমি একটু জাস্ট ড্রয়িংয়ের জন্য আঁকি। মনে করেন একটা রেখা আছে, এরকমভাবে একটা রেখা আঁকলাম যেটা এক অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। এই রেখাটা কি ঢাল হচ্ছে 3, আর কোন বিন্দু দিয়ে যায় -1 6। আচ্ছা, এইটুকুর উপরে বেস করে আমি আগে এই রেখাটার সমীকরণ বের করব। এখন কেমনে বের করব? গতদিন আপনাদের পড়াইছি এই সমীকরণ y - y1 = m × x - x1, ঢাল এবং বিন্দুগামী। এটা লাস্ট টাইপ ছিল, অর্থাৎ টাইপ 10 ছিল এটা। তাহলে যেহেতু ঢাল 3 মানে m এর মান 3 আর বিন্দুটা কত -1 6, তাহলে y - 6, y এর মান 6, x - -1, তাহলে y - 6 = 3 × x + 1, y - 6 = 3x + 3, তার মানে 3x - y + 9 = 0। এটা হচ্ছে আমাদের এই সরল রেখাটার সমীকরণ, যেটা আমাদের কাজে লাগতে পারে। এটা আমাদের কিন্তু প্রথম অংশ, যেটা সমীকরণটা আমরা বের করলাম। তো আসলে এটা বের করা লাগবে কিনা আমি জানি না, জাস্ট বের করছি। কিভাবে এটা আগে দেখছেন। আমি এখন কোয়েশ্চেনটা কমপ্লিট করি। কোন একটা সরল রেখা, সেটার ঢাল হচ্ছে 3, সেটা -1 6 একটা পয়েন্ট আন্দাজে দিলাম যাচ্ছে, যেটা x অক্ষকে বি পয়েন্টে ছেদ করে। এখন এই যে এ বিন্দুকে আমি অন্য আরেকটা সরল রেখা x অক্ষকে সি বিন্দুতে ছেদ করে, তাহলে AB এবং এসির সমীকরণ বের করো। তাহলে এই যে এই পয়েন্টটার নাম দিচ্ছে হচ্ছে এ। আপনাকে বলছে দেখেন -1 6 বিন্দুটার নাম হচ্ছে এ। তাহলে এই বিন্দুগামী মানে এই বিন্দু দিয়ে আরেকটা রেখা যাচ্ছে, যেটা x অক্ষকে সি পয়েন্টে ছেদ করে। এই পয়েন্টের নাম হচ্ছে 2, 0। প্রশ্নে বলে দিচ্ছে, প্রশ্নে কিন্তু বি পয়েন্টটা বলে নাই, কত বি বিন্দুটা বলে নাই। তাহলে প্রশ্নের কথা অনুসারে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এ বিন্দু হচ্ছে -1 6, এটা দিয়ে রেখাটা যাচ্ছে ঢাল 3, এবং এই এ বিন্দুগামী আরেকটা রেখা x অক্ষকে সি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাকে বের করতে বলছে এই এবি এবং এসি রেখার সমীকরণ, ক নম্বরে যেটা বলছে। তাহলে এই যে এই এবি রেখাটা বের হয়ে গেছে, এটা হচ্ছে এবি রেখা, এটা হচ্ছে এবি, এই সূত্র দিয়ে, ঠিক আছে। এবং এসি রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এসি রেখার সমীকরণ দেখেন, এবি রেখার সমীকরণ আমি বই অন্যভাবে করছি, আপনি এভাবেও করতে পারেন, আলটিমেটলি রেজাল্ট কিন্তু সেমই আসবে। আপনি ওই 2 বিন্দুগামী সরল রেখা সূত্র দিয়ে করতে পারতেন, আমি সেদিকে গেলাম না। তবে একটা জিনিস আমাদের বের করতে হচ্ছে, এই পয়েন্টটা বের করা লাগবে। তাহলে এই পয়েন্টের উপরে ওয়াই এর মান 0, যেহেতু x অক্ষের উপরে আছে, x অক্ষের উপরে y 0 হয়, y এর অক্ষের উপরে x 0 হয়, x অক্ষের উপরে y 0 হয়, y এর অক্ষের উপরে x 0 হয়। তাহলে বি বিন্দুর y হচ্ছে 0, কিন্তু x এর মান আমি জানি না।
আপনি একটা কাজ করবেন, এই যে এটা যেহেতু এবি সরলরেখার সমীকরণ, বি বিন্দুগামী একটা সমীকরণ, এই সমীকরণে ওয়াই এর মানটা শূন্য বসাবেন। বইয়ে কিন্তু করা আছে এভাবে, আপনি জাস্ট দেখেন বুঝেন কিনা। ওয়াই শূন্য বসালে এক্স এর মানটা পাবেন 3x = -9, অতএব x = -3। এই যে এটা হচ্ছে x এর মান। তাহলে আমাদের এখন 3টা পয়েন্ট পূর্ণাঙ্গ হয়ে গেল। এখন আমাদের যে কোনো কিছু আমরা অঙ্ক করতে পারবো। তাহলে আমরা প্রথম কতে বলছে এবি এবং এসির সমীকরণ বের করতে। আমরা অলরেডি বের করছি এবি। এখন এসি কীভাবে বের করব? সহজ কথা, এসি বের করতে গেলে যে এই সূত্র x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। আপনি এই সূত্র দিয়ে করবেন। এই সূত্র দিয়ে কেন করবেন? কারণ এটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই যে এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু। আমরা এখন মান বসাবো। তাহলে x - x1 কত? এই যে -1 বাই x1 - x2 কত? 2 = y - y1 কত? 6, y1 - y2 কত? 0। ক্যালকুলেশন করেন। x মাইনাস মাইনাসে +1, -1 - 2 হচ্ছে -3, y - 6 বাই হচ্ছে 6। আপনি শর্ট আউট করে নিতে পারেন, শর্ট আউটকে ছোট করে নিতে পারেন, কারণ এটা দুইটারে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে x + 1 / -1 আর y - 6/2 3 দিয়ে ভাগ করে নিয়েছি, তাহলে ছোট হয়েছে, ক্যালকুলেশন সহজ হবে। 2 দিয়ে গুণ দেন 2x + 2, -1 দিয়ে গুণ দেন -1 + 6, তাহলে এই y এ পাশে আসবে, হয়ে যাবে প্লাস, আর এই 6 এ পাশে আসবে, হয়ে যাবে -4। এই যে 2 - 6 = -4। তাহলে এটা হচ্ছে আমাদের এসির সমীকরণ। দেখেন বইয়ের মধ্যে এসি রেখার সমীকরণ 2x + y - 4 আছে। তাহলে আমাদের এবির সমীকরণ এবং এসির সমীকরণ, দুইটা সমীকরণ বেরিয়ে গেল, যেটা হচ্ছে কতে বলছে। তাহলে আমরা ক যদি ক্লিয়ার হই, আর খ তো এটা আপনারা নিজেরা করবেন। আপনাকে খতে বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। আপনি এ বিন্দু পারেন, বি বিন্দু পারেন, সি বিন্দু পারেন, তাহলে 3 বিন্দুকে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে আপনারা পারবেন না? তাহলে বুঝে থাকলে আপনারা এটা ক্লিয়ার কমেন্ট করেন, CLR ক্লিয়ার। আমি কিন্তু টাইপ 11 পড়ানোর সময় বলছিলাম যে পরের টাইপগুলোতে কনসেপ্ট রিপিট হবে, একটু দ্রুত টানা যাবে। তাহলে আপনারা ক্লিয়ার কমেন্ট করেন। এখানে শুধু এবি এবং এসির একটা সমীকরণটাই বোঝার ফ্যাক্ট, আর ত্রিভুজের ক্ষেত্রফল আপনারা নিজেরাই পারবেন। ক্লিয়ার কমেন্ট করেন, এটা গুরুত্বপূর্ণ। ভিভিআই একটা ম্যাথ 40 রিটেন তো রিপিট আসতে পারে। 2 নম্বর অঙ্কটা একটু বড়, তবে খুব সহজ, পারবেন। না পারলে একান্তই সলভ ক্লাস আমাকে বলবেন। আমি আজকে লাস্ট অঙ্ক করবো 3 নম্বর। ওকে, তাহলে আজকে লাস্ট ম্যাথ 3 নম্বর। এটা আসছে কততম বিসিএস? 36তম বিসিএসে। এটাও সহজ। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। আপনারা ধরেন বিন্দুগুলো স্থানাঙ্ক আকারে বসান। এই বিন্দু দেওয়া আছে -2 0 1 2, এখানে হচ্ছে এ পয়েন্ট। বি হচ্ছে 5 1 1 2 3 4 5 1, এটা হচ্ছে বি। সি হচ্ছে 1 4 1 1 2 3 4, তাহলে এটা হচ্ছে বি 5 1, এটা হচ্ছে সি 1 4, আর এটা হচ্ছে এ কত -2 0। তাহলে আমাদের ট্রায়াঙ্গেলটা হবে এরকম। আমরা একটা ত্রিভুজ আঁকা নিলাম বিন্দু বসায়, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সহজ হবে আর কি। তাহলে এবিসি ত্রিভুজের 3টা পয়েন্ট দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। এবার কতে বলছে দেখান যে এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আপনারাই বলেন, ত্রিভুজের ধরন বের করতে গেলে আপনাকে 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এ বি, বিসি, সিএ। তাহলে আমরা এতদিন ধরে যদি বাহুর দৈর্ঘ্য না পারেন, তাহলে কেমনে হয়? এ বি বাহুর দৈর্ঘ্যটা কত আমি বই থেকে দেখে নেই, এটা হচ্ছে √50। আর বিসি বাহুর দৈর্ঘ্য কত বই থেকে দেখে নেই, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে √25। আর সিএ বাহুর দৈর্ঘ্য হচ্ছে √25। আমি বই থেকে দেখে দেখে দৈর্ঘ্য বের করলাম। আপনারা দৈর্ঘ্য সূত্র পারেন, যে এই সূত্র দিয়ে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এই নিয়ে 2 দিন অঙ্ক করছি, সো এগুলো বারবার রিপিট করা
উচিত না আসলে। তাহলে আমার কথা হচ্ছে আপনাকে কনসেপ্ট ধরায় দেওয়া। তাহলে এই দেখেন আমরা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বের করা থেকে বুঝতে পারলাম এই যে যেহেতু 2 বাহু সমান, সুতরাং এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজের 2 বাহু সমান হলে এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। কিন্তু প্রশ্নে যেহেতু মেনশন করে দিয়েছে এটা সমদ্বিবাহু সমগুণী বের করো, তাহলে সমগুণী বের করতে গেলে নিয়ম হচ্ছে বড়টা স্কোয়ার সমান ছোট দুইটা স্কোয়ার হতে হবে। তাহলে বড় বাহুটা কত? এবি। তাহলে যদি এবি স্কোয়ার ইকুয়াল টু ছোট দুইটা স্কোয়ার আমি প্রুফ করতে পারি, তাহলে কেবলমাত্র আমাদের এটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারবো। তাহলে ভাই এবি স্কোয়ারের মান কত? √50 স্কোয়ার মানে হচ্ছে 50। আর বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার কত? √25 স্কোয়ার প্লাস √25 স্কোয়ার মানে 25 + 25 = 50। তার মানে এটা সমান আপনি দেখাইতে পারতেছেন, সুতরাং আপনি এটাকে ডিক্লেয়ার করতে পারবেন এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আপনি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য বের করলে আপনি বুঝতে পারবেন এটা সমবাহু না সমদ্বিবাহু নাকি বিষমবাহু। সব বাহু সমান হলে সমবাহু, সব বাহু সমান না হলে, একটা সমান না হলে বিষমবাহু, আর দুইটা সমান হলে সমদ্বিবাহু। তাহলে আমাদের প্রাথমিক সিদ্ধান্ত সমদ্বিবাহু। দেন যদি এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয় তাহলে সমকোণী হবে। আর এখানে জীবনও আপনাদের সূক্ষ্মকোণী স্থূলকোণী স্থানাঙ্ক জ্যামিতিতে আসবে না, আপনাদের আসবে না। এটা ইন্টারমিডিয়েটে আমরা প্রুফ করতে পারি, ঠিক আছে। আমি বলে ফেলতে পারবো প্রত্যেকটা কোণের মান কত, এক্স্যাক্টলি অ্যাঙ্গেলও বলতে পারবো, ফর্মুলা আছে, কনসেপ্ট আছে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা তারা পারবে, কিন্তু এটা আপনাদের সিলেবাসের আওতাধীন না। সো সেটা টেনশনের কিছু নেই। আমাদের এখানে স্থানাঙ্ক জ্যামিতিতে 4 ধরনের ত্রিভুজ নিয়ে কাজ: সমকোণী, সমবাহু, বিষমবাহু আর হচ্ছে সমদ্বিবাহু। তাহলে আশা করি ক নম্বরটা বুঝছেন। আর খতে কি বলছে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আপনাকে তো বলে না যে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে নাকি ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে কিছু বলছে। আপনাকে যদি বলতো তবুও কিন্তু পারতেন। বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে বের করতে গেলে যে √s × s - a s - c এর সূত্র যদি না বলে তাহলে আপনারা ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে সাজাবেন। তাহলে 3টা পয়েন্টকে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে যেহেতু বসানো আছে, আপনি যেভাবে সিকোয়েন্সে সাজাইলেই ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। সো খ নম্বরটা খুবই সহজ, ক সহজ, মোটেও কঠিন না। এটা 36 বিসিএসের কোশ্চেন। তো আপনারা বুঝে থাকলে কমেন্ট করেন অল ক্লিয়ার। আমরা ত্রিকোণমিতি নেক্সটে যাব, এর ফাঁকে আপনারা এটা করবেন। করার পরে আমরা ত্রিকোণমিতির সাথে এটা সলভ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর সলভটা আমি রেগুলার রুটিনের বাইরে নিব একটা এক্সট্রা ক্লাসে, যেন আপনাদের মূল টাইমটা নষ্ট না হয়। কমেন্ট করেন অল ক্লিয়ার। এই 4টা ক্লাস যদি ঠিকমতো বুঝে এই অংশটুকু করেন, মানে এই 13টা টাইপ যদি করেন, যা যা বলছে সেই ডিরেকশন অনুসারে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশটুকু যেটুকু আছে ওইটুকু স্কিপ করলেও আপনারা এই পার্ট থেকে 9, 10-এর পার্ট যেটা, এই পার্ট থেকে আশা করি আপনারা 5 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। ডাইরেক্ট কমন অনেক সময় আসে না, তবে কনসেপ্ট কমন আসবে যেন আপনারা করতে পারবেন, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।